কিন্তু 2018 যে প্রচার কাজ আওয়ামী লীগের, সেটাতে আমি খুবই সম্পৃক্ত হইলাম। কেন আমি এগুলো কেন বলে আসলাম সম্পৃক্ত হলাম? বিকজ এই যে লোকটা ফোন করে আমার জীবনটাকে ধ্বংস করে দিছে, যেই লোকের প্রভাবে, যেই বাহিনীর প্রভাবে আমার জীবনটা জাস্ট তেনা তেনা হয়ে গেছে, আমার ভাইদেরকে ড্রাগসের মামলা দিবে, মানে এমন কোনো ঘটনা নাই যেটা, হ্যাঁ মানে আমাকে ভয় দেখানোর চূড়ান্ত সীমা পার হয়ে গেছে, যে ওকে আমরা মারতে চাইছি, অ্যাটেম্পট টু মার্ডার, এবং চাঁদাবাজি করছি, আমি চাঁদা চাইছি ওর কাছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কোলাহল নিবেদিত তানভীর তারেক শোতে। আজকে যিনি আমার গেস্ট এবং যে বিষয়গুলো নিয়ে গত এক সপ্তাহ ধরে আমরা আলোচনা করেছি, অলরেডি 5 জন অতিথি কথা বলেছেন। আজ একই বিষয় এবং একই প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলবেন অভিনেত্রী, অ্যাক্টিভিস্ট আজমির হক বাঁধন। আজমির হক বাঁধন, স্বাগত। আমার নাম তানভীর তারেক। কেমন আছো বলো? আমি ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো। প্রশ্ন করে শুরু করিস, খানিক আগের বাঁধন আর 5 তারিখের পরের বাঁধনের অনুভবটা কি, চেঞ্জেসটা কি? আমি আসলে 5 তারিখের সকালের পরের সকাল এবং তারপরে যখন আমি জানতে পারলাম যে আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী যে উনি দেশ ছেড়ে চলে গেছেন, পালিয়ে গেছেন, ওইটার পার্থক্যের অনুভূতিটা আমি একটু বলতে চাই। কারণ আমি 1 তারিখে যখন আসলে আমরা ছাত্রদের সাথে সংহতি জানালাম, তারপর থেকে তো আসলে শুরু হয়েছে স্ট্রেস, যে কখন আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ধরে নিয়ে চলে যাবে, দেশদ্রোহী বানিয়ে দিবে, উস্কানি দিচ্ছে এসব বলবে। কারণ তখন সমানে এটা বলে যাওয়া হচ্ছিল যে ছাত্ররা এখন আর নাই, সব আছে দুর্বৃত্তরা, কিন্তু আমি দেখছি সব ছাত্ররা রাস্তায়। তো এই ভয়গুলো নিয়েই কিন্তু আসলে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত গেছে, সকাল পর্যন্ত। বিকজ 4 তারিখে যখন কারফিউ দিয়েছে রাতে, মানে সন্ধ্যায় 6টায়, আমি তখন শাহবাগে 4:30টার সময়। সো তখন প্রচণ্ড একটা ভয়, প্রচণ্ড একটা কষ্ট, যে এখন কয়েক লাখ মানুষ আসলে মেরে ফেলা হবে, বিকজ কারফিউ দিয়ে দিচ্ছে, এবং কালকে তো মার্চ টু ঢাকা দিয়ে দিয়েছে, সো কেউ থামবে না। তো আমি সকালবেলা বের হতে পারছিলাম না, আমার মা আমার বাচ্চা খুব কান্না করছিল, আব্বুও বের হতে দিবে না, আব্বু বলছে যে যা করছো এখন আর যাবা না, আজকে সবাইকে শ্যুট করবে। তো আমি বললাম যে ঠিক আছে, শ্যুট তো করবে হচ্ছে পুলিশ আর মানে হয়তো ছাত্রলীগ, আমাকে স্টুডেন্টরা কিছু করবে না আব্বু, আমি জানি। সো আমি যাব। আমি কি করলাম, বোরখা পরে বের হয়েছি। আচ্ছা, 5 তারিখে 10:30টার সময় আমরা মিছিল করতে করতে মিরপুর 11:30 আমার বাসা, আমি বনানী পর্যন্ত আসছি, রেস্ট নিয়ে বিভিন্ন মিছিলের সাথে হেঁটে প্রত্যেকটা জায়গা কানায় কানায় পূর্ণ ছিল। তো আমি বোরখা পরে আসলে স্লোগান দিচ্ছিলাম আর অনেস্টলি ভাবছিলাম যে কোন জায়গা থেকে গুলিটা এসে লাগবে, নাকি আকাশ থেকে আসলে এসে পড়বে, বিকজ হেলিকপ্টারগুলো যাচ্ছে, আমরা জানি না আসলে কি হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা তো আসলে তো ওই মুহূর্তে জানি না। তো প্রায় 1:30টার দিকে আমি হচ্ছে আর নেভাল হেডকোয়ার্টার, যে নৌবাহিনীর হেডকোয়ার্টার, ওখানে আমি পৌঁছাছি এই পুরো জার্নিটা করে হেঁটে। তো তখন তো স্ক্রল হয়ে গেছে, তখন স্ক্রল হয়েছে যে উনি সেনাপ্রধান বক্তৃতা দিবেন। তো আমাকে সারা আপা, প্রডিউসার যে আমাদের সারা আপা, উনি ফোন করছেন, বাঁধন তুমি যেখানে আসো প্লিজ ওখানেই থাকো, সেনাপ্রধান একটা সময়ই আসলে বক্তৃতা দেন, সো এইটা মনে হয় যে কোনো ভালো সংবাদ আছে, তুমি যেখানে আছো থাকো। কারণ সবাই আমাকে নিয়ে অনেক স্ট্রেস হয়েছে, মানে সারা আপা, সামি ভাই, পিপলু ভাই, মানে আকরাম ভাই, ওনারা বলছে তুমি আজকে বের হয়েও না। তা আমার মনে হচ্ছে যে না, আজকে আমার বের হইতে হবে, আমি আজকে বের না হলে আমি আসলে স্টুডেন্টদের সাথে বিট্রে করবো, কারণ সবাইকে তো মেরে ফেলার অর্ডার দেওয়া হয়ে যাচ্ছে। সো এখন আমি আমার সেফটি চিন্তা করে বাসায় থেকে যাব, এটা আমি করতে পারবো না। তো যেই মোমেন্টে আপু আমাকে এটা বলছেন, এবং তারপরে জাস্ট একটু পরে রাস্তায় সবাই বলা শুরু করছে যে দেশ ছেড়ে পালাইছে, আর আমাকে পায় কে? আমি জাস্ট বোরখাটা খুলে ফেলে দিলাম, রাস্তায় ফেলে দিলাম, বোরখা টোরখা সব। একটা ফ্ল্যাগ ছিল আমার সাথে, একটা লাঠিও ছিল। তো আমাকে আবার মানে সবাই বলছে বাঁধন তুমি একটা লাঠি নিয়ে যাবা, মানে লাস্ট 3-4 দিন আমি লাঠি নিয়ে বেরোচ্ছিলাম।
তো করো কি একটা পতাকা পেঁচায় নাও, তারপরে আমি একটা ফ্ল্যাগ পেঁচায় নিয়ে ওইটা নিয়ে হাঁটতাম। তো তারপর বড় একটা ফ্ল্যাগ ছিল, ওইটাকে গায়ের মধ্যে জড়ালাম, তারপরে কতক্ষণ স্লোগান দিলাম, হাঁটলাম, মানে তারপরে আমার ফ্রেন্ডরা জয়েন করলো, তো ওদের সাথে পুরা ঢাকা আমি ঘুরলাম। এবং কি যে মানুষের খুশি, কি যে মানুষের আনন্দ, মানে এইটা আমি রাস্তায় না, মানে আমি তো ওই মানে আমি পুরো জিনিসটার ভেতর দিয়ে গেছি। সো আমি ওই ভয়টাও, যে আমরা সবাই ভয় পাচ্ছিলাম যে কোনো মোমেন্টে আসলে গুলিটা এসে গায়ের মধ্যে লাগবে বা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, কিছু একটা হবে, তারপরের মোমেন্টে হচ্ছে যে চলে গেছে। অ্যান্ড আমরা মানে আমি জানি না ওই মুহূর্তে সবাই চিৎকার করতেছিলাম, আমরা কোনো কারণ ছাড়া রাস্তায় সবাই চিৎকার করতেছে, সবাই সবাইকে হেল্প করছে, পানি খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, হ্যাঁ, আর আমাকে আবার স্পেশাল ট্রিট দিচ্ছে সবাই একটু আলাদা করে, আপু থ্যাংক ইউ, হ্যাঁ, সালাম দিচ্ছে। মানে আমি পুরা ঢাকা, আমি গণভবনের ওর দিকে গেলাম, শাহবাগে গেলাম, গণভবনের দিকে মুখ করছিলাম, হ্যাঁ, আমি সব জায়গায়, আমি রিক্সা দিয়ে একটা রিক্সা নিয়ে নিচ্ছি, মামাকে বলছি মামা আপনি আমার সাথে থাকবেন সারাদিন। সে সুন্দর আমাকে সারাদিন ঘুরাইছে এবং আমি সারাদিন ঘুরে সন্ধ্যার সময় 6:30টার দিকে খামার বাড়ির ওখানে দেখি যে পিপলু ভাইরা, পিপলু ভাই, তারপরে আরও মুনায়েম ভাই, ওনারা সবাই, ধ্রুব ভাই, তারপরে আমি বাইকে করে চলে আসবো বাসায়। তো বাইক থেকে নামলাম, নেমে একটা ছবি তুললাম, বললাম যে যাক পাইছি আপনাদেরকে, কারণ আমি একা একা ঘুরতেছিলাম। তারপরে বাইকে করে বাসায় চলে আসছি। কয়েকজনই বলছিল যে এই মুহূর্তগুলো যে মিস করেছে, এই সময়টা জীবনের একটা বড় ইতিহাস মিস করেছে। আমি একটু বলতে চাই যে ধরো আমাদের এই ধরনের আলোচনা বা এই যে রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা বা দেশ কোথায় যাবে, এগুলো নিয়ে আসলে চর্চাটা কি গত 10-15 বছর আমরা করতে পেরেছি, নাকি এই ভয়ের রাজনীতির জন্য সমস্ত শিল্পী বা সাহিত্যিক বা সৃজনশীল সমাজ বন্ধ ছিল কেন? মানে শুধু রাজনীতি না, কোনো ধরনের বাজার দর নিয়ে কেউ আমরা কথা বলিনি, স্টুডেন্টের অন্যান্য অনেক সমস্যা ছিল, সেগুলো নিয়ে এতটা মুভমেন্ট হয়নি কখনো। ছাত্ররা আমাদেরকে আসলে শিখিয়েছে প্রতিবাদ কিভাবে করতে হয়, কিভাবে অধিকার চাইতে হয় এবং কিভাবে আসলে স্বাধীনতাটাকে ছিনিয়ে নিতে হয়। হ্যাঁ, তো ছাত্রদের দেখানো পথেই আমরা কিন্তু পুরো জনতা, মানে ছাত্র জনতার তো এই আন্দোলনটা ছিল, সো জনতা কিন্তু ছাত্রদেরকে জয়েন করেছে, ছাত্ররা কিন্তু আমাদের পথ প্রদর্শক। সো ছাত্রদের পথ যা দেখিয়েছে সেই পথেই মানুষ হেঁটেছে। কারণ মানুষ এতদিনে একটা হচ্ছে যে ডেফিনেটলি এত বছর ধরে মানুষের এক ধরনের ভয়ভীতি দেখানোর যে কালচারটা আমাদের এখানে ডেভেলপ করেছে, সবাই অনেকেই আছে যারা ভয় পেয়েছে, অনেকে আছে যারা সুবিধা পাচ্ছে, অনেকে আছে যাদের খুব অসুবিধা হচ্ছে না। তো এত কথা বলে আসলে কি হবে, এটা তো চেঞ্জ হবে না। কারণ আমি 5 তারিখ সকালবেলা যখন আমি চিন্তা করছি যে আমাকে গুলি করে দিবে, আমি ওই মুহূর্ত পর্যন্ত জানতাম না যে আসলেই এই সরকারের পতন আজকে ঘটে যাবে। মানে আমি মানুষ দেখে আমার মনে হচ্ছিল, বাট যখন ওরা কারফিউ দিচ্ছে বলছে যে শুট করবে, মানে আমরা মানুষের আলোচনায় ছিল যে যেহেতু কারফিউ দেওয়া হচ্ছে সেহেতু এখন তো মানে যে বের হবে তাকে শুট করা হবে। তো আমি চিন্তা করতেছি যে কয়েক লাখ মানুষ মেরে ফেলবে, তাও তো আসলে যাবে না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে হয়তো। কিন্তু ওই মুহূর্ত পর্যন্ত তো আমরা আসলে ভাবি নাই, কারণ আমি 3 তারিখে একজনকে টেক্সট করছিলাম যে তার 5 তারিখে দেশে আসার কথা। আমি বলছিলাম যে গভর্নমেন্ট চেঞ্জ হলে তো আপনি আসবেন। তো তখন সে আমাকে টেক্সট ব্যাক করছে যে এই ফ্যান্টাসিতে থাকার কোনো দরকার নেই মাথন, তোমার কি হবে তুমি তো বুঝতেছো না, 10 বছরেও এই সরকার যাচ্ছে না। সো এটা কিন্তু হ্যাঁ সবাই কিন্তু এটা ভেবেই নিছে। এন্ড আমরাও যে খুব ভাবছি যে আসলে 5 তারিখে এরকম একটা ঘটনা ঘটবে এরকম না, কিন্তু মানে আমি রাস্তায় ছিলাম বলে আমি পালসটা বুঝতেছিলাম, আমার ভেতরের গাট ফিলিং বলতেছিল যে কিছু একটা হয়ে যাবে, বিকজ মানুষ যেভাবে স্রোতের মতো বের হয়ে আসছে, মানে এইটা না দেখলে আমি সত্যি কথা ভাইয়া, মানে একজন অ্যাক্টর হিসেবে, একজন মানুষ হিসেবে আমি যে অভিজ্ঞতাটা আসলে ওই কয়দিনে মানে আমি গ্যাদার করতে পারছি, এটা আমার জীবনের জন্য অনেক বড় একটা অ্যাসেট হয়ে থাকবে। সো ওইটা না, মানে আমি দেখতেছি যে সবাই বের হয়ে গেছে, আমি সবাইকে মেরে ফেলবে এরকম বলতেছে। সো ওই একটা সিচুয়েশনে আসলে ভাইয়া কে যারা সুবিধাজনক জায়গায় আছে, আমার দরকার আছে কামোকা যে মানে একটা ঝামেলার মধ্যে পড়ার। খুব কম সময় আছে যখন ধরেন আপনি আপনার এথিক্যাল জায়গাটাকে কাজে লাগাইতে পারবেন, আপনার মোরালিটির কাছে, আপনার বিবেকের কাছে আপনার দংশন হইতে হবে। কিন্তু এটা তো এই জন্য ধর্মে বলাই আছে যে মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। তো আমার ক্ষেত্রে আমি বলতে চাই একটু, সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে আমি কিন্তু অনেক সুবিধাভোগী একজন নাগরিক বাংলাদেশের এই সরকার আমলে।
কারণ এই সরকার আমলে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি, এই সরকার আমলে আমার বাচ্চার গার্ডিয়ানশিপ পাইছি, যেটা শুধু বাংলাদেশে না পুরো সাবকন্টিনেন্টের মধ্যে একটা রেয়ার ভার্ডিক্ট, যেটা রেফারেন্সে ধরেন হাইকোর্টের রুলের সময় আমার কেসটাকে রুল জারি করা হবে এরকম একটা কেসে আমার কেসটাকে রেফারেন্স হিসেবে দেওয়া হয়। হ্যাঁ, এবং আমি কানজে গেছি, আমি মানুষের ভালোবাসা পাইছি, যারা আমাকে অসম্মান করছে তারা আমাকে সম্মান দিছে। তো সিস্টেম দিয়ে পিষ্ট আমি হয়েছি, আবার এই সিস্টেমই আমি যখন ক্ষমতার কাছাকাছি থাকছি এই সিস্টেমই আবার আমাকে কিন্তু অনেক সাপোর্ট করছে। আচ্ছা, বিষয়টা কেমন যে বাঁধন আওয়ামী সমর্থক ছিল এক সময়, তো আওয়ামী লীগের প্রচারণাও করেছে 2018-তে, এবং সেগুলো কোট আন কোট বিভিন্ন জায়গায় খবরও আছে, সেগুলো নিয়ে অনেকে প্রশ্ন তোলে। আমার সেটাই একটু ক্ল্যারিফাই করা দরকার। কি মনে করেছো যে এটা একটা ভুল মুভমেন্ট হচ্ছে, সেই জায়গায় আমি প্রোটেস্ট করি, ছাত্রদের সাথে থাকি, তোমার ব্যাখ্যাটা কি? আচ্ছা, 2018-তে আমি একটু 2018-তে ফেরত যেতে হবে, 2014-তেও ফেরত যেতে হবে। আচ্ছা, কারণ আজকের বাঁধন তো আর আজকের বাঁধন ছিল না আগে। 2014-তে আমার ডিভোর্স হয়, আমার বাচ্চার বাবা চলে যায় আমাদেরকে রেখে। সো ওই সময় আপনার সাথে আমার কথা হয়েছে ভাইয়া, যেদিন আমার বাসায় অ্যাটাক হয়েছে। সো আমার বাসায় এসে আমার বাচ্চার বাবা ভাঙচুর করে, মারে সবাইকে ড্রাঙ্ক অবস্থায় এসে, এবং আমার একটা জিডি করা ছিল থানায় যে আমার আমি লাইফ রিস্ক ফিল করছি, সো আমার একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, জিডি করা ছিল সাধারণ ডায়েরি। এবং আমার বাসায় এসে ভাঙচুর হচ্ছে, এভিডেন্স আছে যে গাড়ি দিয়ে গেট ভেঙে ভিতরে ঢুকছে, মারামারি করছে। কিন্তু 2014-র কথা বলছি, কিন্তু থানায় একটা বিশেষ টেলিফোনের কারণে কেস আমারটা নেয় নাই, এবং আমি কোনো নারী নির্যাতনের কেসও করি নাই, কিন্তু আমি করছি যে ফোর্সফুলি বাসায় এন্ট্রি হচ্ছে অ্যান্ড মারামারি করছে। তো সবাই আমাকে হাসাহাসি করছে যে এইসব কেস তো আপনার কোনো হইলো না, এটা কোনো কেস হইলো, আপনি দিবেন নারী নির্যাতনের কেস। হ্যাঁ, আমি বলছি না, আমি এটা দিব না, আমি যেটা হয়েছে সেটাই আমি লিখতে চাই। আচ্ছা, তো তখন আমার কেসটা তো নিল না, তো আমার বাচ্চার বাবার একটা কেস নেওয়া হইলো যে ওকে আমরা মারতে চাইছি, অ্যাটেম্পট টু মার্ডার, এবং চাঁদাবাজি করছি, আমি চাঁদা চাইছি ওর কাছে। তো আমি কিন্তু তখনও ওর মানে ওয়াইফ, আমাদের 3 মাস এখনো শেষ হয় নাই, মানে ডিভোর্স লেটারটা মাত্র আসছে আর কি। আমি আমার জীবনে এই পরিমাণে হিউমিলিয়েটেড আমার মনে হয় না যে আমি কখনো আর হইছি আর হব, কারণ এখন আর আমি ওই বাঁধনটা নাই যে হচ্ছে ফ্যান ফ্যান করে কানবে। সো আমার মনে আছে থানার এসআই থেকে শুরু করে, মানে এসআই মানে আমি বলছি এসআই খুবই যারা আছেন তারা বুঝবেন, মানে আমি সবার কাছে মানে পারলে হাত পায়ে ধরে কাঁদছি যে এই কথা যেন কেউ না জানে, এবং আপনাদেরকে ফোন করছি, এবং আমাকে সবাই বলে যে আমার সাংবাদিকদের সাথে কেন এত ভালো সম্পর্ক, বিকজ ওই সময় এই নিউজ করে আপনারা কিন্তু খুবই এটাকে ভাইরাল করতে পারতেন, কিন্তু আপনারা কেউ এটা করেন নাই। এবং আমার নামে এই ধরনের কেস হওয়ার পরে আমি কিন্তু প্রায় 3 বছর 2017 পর্যন্ত আমি কিন্তু এই কেসের আসামি হয়ে কোর্টে গেছি। 3 বছর? হ্যাঁ, কোর্টে গেছি, হাজিরা দিছি, তারপরে আমি সেই বাচ্চার বাবার পায়ে ধরছি, পায়ে ধরে কান্নাকাটি করছি, করে আমি হচ্ছে ওই কেস উঠাইছি, যেই কেসে আমাকে কোর্টে যেয়ে হাজিরা দিতে হয়েছে। ঠিক আছে, তো এইসব ঘটনা ঘটছে কেন ঘটছে? একটা বিশেষ ফোনের কারণে। ফোনটা আসছে একটা বিশেষ বাহিনীর থেকে, কারণ সে একটা বাহিনীতে কাজ করতেন, এবং সেই বাহিনীতে তার যে ব্যাচমেটরা ছিল, সেই ব্যাচমেটরা তখনকার বিভিন্ন সংস্থার প্রধান ছিলেন। অর্থাৎ সিস্টেমের করাপশন তোমার ব্যক্তি জীবনে প্রচন্ডভাবে আঘাত, প্রচন্ড আমি বলবো না, প্রচন্ড চাইতে প্রচন্ড। হ্যাঁ, তারপর এবং সেই ফোনটার জন্য আমি সেই দিনের জন্য অপেক্ষা করতেছি যেদিন সে অ্যারেস্ট হবে। আমি ওয়েট করতেছি, আমি তাকে অ্যারেস্ট যেদিন হবে আমি দেখতে চাই। কারণ আমার তার সাথে কখনো দেখা হয় নাই, কিন্তু আজকে বাঁধন হওয়ার পিছনে সেই লোকটার অবদান সবচেয়ে বেশি, বিকজ এত হিউমিলিয়েট আমাকে মানুষ করছে, থানা, লয়ার, আমার আশেপাশের মানুষ কেউ বাদ রাখে নাই। এবং এখন তো বলতে আর কোনো প্রবলেম নাই, আমি ওই দিনও আরেকটা ইন্টারভিউতে বলছিলাম যে বিনোদন সাংবাদিকরা আমাকে সাপোর্ট দিলে কি হবে। তার একটা ফ্রেন্ড ছিল, সে ছিলেন হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার, সেই ফ্রেন্ডকে দিয়ে, অন্যান্য সাংবাদিককে দিয়ে আমাকে হিউমিলিয়েট করার জন্য নানান রকমের নিউজ তখন করানো শুরু করলো, এবং তারা করতে বাধ্য হয়েছে। আচ্ছা, সো এই সব কিছু আমার সাথে হয়েছে,
এটা আমি 2017 পর্যন্ত বলতেছি। দেন 2017-তে আমি কেস ফাইল করলাম আমার বাচ্চার গার্ডিয়ানশিপের জন্য। দেন আমাকে আবার সোসাইটি বুঝাইলো যে তুমি ঘোড়ার ডিম কিছু না, তুমি এই সমাজে তোমার কোনো দাম নাই, তুমি মেয়ে হিসেবে তুমি কি নিতে আসছো, তুমি কেন গার্ডিয়ান হবা, তোমার তো কোনো অধিকার নাই, তুমি মা জন্ম দিছো, প্রাইমারি কেয়ার গিভার হবা, তারপরে বাচ্চার বাবা বাচ্চা নিয়ে যাবে, হ্যাঁ বাচ্চা নিয়ে যাবে, তুমি আসছো কেন মাঝখান থেকে এটা বলতে যে আমি বাচ্চার গার্ডিয়ান হব। আমি বললাম আমি বাচ্চার সব করি, কেন হব না। সো এই ঘটনার চলতেছে এর মধ্যেই কিন্তু আমার হচ্ছে বাচ্চার বাবা আবার বিয়ে করছে, বাচ্চাকে নিয়ে যাবে, ওই ঘটনা আপনারা সবাই জানেন, বাচ্চাকে নিয়ে যাবে, আটকায় রাখলো, এই ঘটনাগুলো ঘটলো। 2018-তে আমি এই ভার্ডিক্টটা পাইলাম 2018 এপ্রিলের 30 তারিখে। এপ্রিলের 30 তারিখে আমার দহন সিনেমার অ্যানাউন্সমেন্টও হইল একই দিনে। হ্যাঁ, তারপরে দহন সিনেমাটা আমার করা হয় নাই, কিন্তু 2018 যে প্রচার কাজ আওয়ামী লীগের, সেটাতে আমি খুবই সম্পৃক্ত হইলাম। কেন আমি এগুলা কেন বলে আসলাম সম্পৃক্ত হলাম, বিকজ এই যে লোকটা ফোন করে আমার জীবনটাকে ধ্বংস করে দিছে, যেই লোকের প্রভাবে, যেই বাহিনীর প্রভাবে আমার জীবনটা জাস্ট তেনা তেনা হয়ে গেছে, আমার ভাইদেরকে ড্রাগসের মামলা দিবে, মানে এমন কোনো ঘটনা নাই যেটা, হ্যাঁ মানে আমাকে ভয় দেখানোর চূড়ান্ত সীমা পার হয়ে গেছে যে কি করা হয়েছে আমার সাথে। তো তখন আমি ভাবলাম যে আমাকে হয় কারোর সাথে কারো আন্ডারে থাকতে হবে, মানে কেউ একজন আমার মাথার উপরে ছায়া হয়ে থাকতে হবে, না হলে আমাকে পাওয়ারের কাছাকাছি থাকতে হবে। আচ্ছা, সো পাওয়ারের কাছাকাছি থাকা মানে হচ্ছে আমার এখন আসলে এই, কারণ আমি যে আমার ভাই পলিটিক্স নিয়ে এত চিন্তা নাই, কে আসবে কে যাবে ভাই, মানে এটা কেন আমার চিন্তা থাকবে, আমি কি পাইতেছি আমার সেই চিন্তাই সবার আগে ছিল। আমি এটা 2018 কথা বলতেছি, এন্ড আমি খুবই খুশি হয়ে সব জায়গায় সেজে গুজে আমি কিন্তু প্রচারণা করছি। হ্যাঁ, আমি চাইছি যে আমাকে যাই বাহিনী থেকে ফোন দেওয়া হচ্ছে তারা যাতে আমার সাথে এই অত্যাচারটা আর করতে না পারে। আচ্ছা, তো করতে না পারে এই চিন্তা করে আমি কিন্তু এদের সাথে ঘুরলাম, এবং ঘোরার পরে আমি আরেকটা জিনিস অনুধাবন করলাম। তখন কিন্তু আমি এটাও ভাবছি যে আমি যেহেতু ডেন্টিস্ট, আমি অভিনয় করি, তারপরে আমার ভালোই সুনাম আছে, আমি এটাও ভাবছি যে আচ্ছা সবাই তো দেখি কয়েকদিন পরে হয়ে যায়, ওই যে সংরক্ষিত আসনে এমপি হয়ে যায়, তো এরকমও সম্ভাবনা আছে নাকি। হ্যাঁ, তুমি ওটা ট্রাই করছো? না ট্রাই করি নাই, চিন্তা করছি। ট্রাই করলে তো জান দেখতে নেই যে নমিনেশন পেপার নিছি, কিন্তু আমি চিন্তা করছি যে এটা তো করা যায়, অসুবিধা কি। 2018 কথা বলতেছি, এটা কিন্তু 2018 জিদ কাজ করেছে। হ্যাঁ, 2018 কথা। সো আমার জিদ হচ্ছে যে আমি আসলে এই যে আমার উপর অত্যাচারগুলো হয়েছে এগুলাকে আমি কিভাবে প্রতিরোধ করব। তখন উইথ টাইম আমি যখন এদের সাথে মিশা শুরু করলাম এই প্রচারণার কাজে, আমি তখন একদম উল্লেখ করে বলি আমি তারানা হালিমের সাথে, তারানা আপুর সাথে আমি প্রচারণা করতাম, কারণ ওনাকে আমার পছন্দ হইতো। আমার আবার এর মধ্যেও আবার পছন্দ অপছন্দ আছে, যে আমি সবার সাথে যেয়ে প্রচারণা করব না, আমার তারানা হালিমকে একটু পছন্দ, আমি ওনার সাথে করব। সো আমি যখন ওনার সাথে প্রচারণায় গেলাম, আমি দেখলাম, আমি যত পাওয়ারের কাছে আসলাম আমি তত দেখলাম যে মানুষ আসলে কত হেল্পলেস। আচ্ছা, মানে আপনি যখন একটা ক্ষমতায় থাকবেন আপনার তখন ওই ক্ষমতার মতো করে কথা বলতে হবে, আপনার নিজের কোনো সে থাকবে না, বা আপনার একটা পার্সোনালিটি যে আছে সেটার কোনো অস্তিত্ব থাকবে না। ভিতরে ঢুকে তুমি বিষয়টা এটা আমি অনুধাবন করা শুরু করলাম উইথ টাইম। এবং তখন আমাদের বিভিন্ন কমিটি হইতো, যে সাংস্কৃতিক জোট এই সেই, হ্যাঁ, কিন্তু আমি কখনো কোনো কমিটিতে জয়েন করলাম না, কারণ আমার কাছে মনে হইলো যে আমাকে যদি কেউ বলে তোমার এটা করতে হবে বা এটাই তোমার করা উচিত, এই কথাটা বললেই আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। এখনো কিন্তু ভলান্টিয়ার ওয়ার্কগুলো করতে, হ্যাঁ করেছি তো, আমি তো গিয়েছি, আমি তো বললামই। তারপরে এইসব ভেবে আমি যখন দেখলাম, এবং তারপরে আরেকটা জিনিস আমাকে খুব পীড়া দিতে শুরু করলো, সেটা হচ্ছে আমি ভার্ডিক্ট পেয়েছি, আমার অধিকার আমি বুঝে পাচ্ছি, আমি চিৎকার করছি, আমি বলছি যে আমার অধিকার আমি পাই না, আশেপাশের মানুষগুলা সেটা বলতেও পারে না। সেই মানুষগুলা আমার পরিচিত মানুষ, আমার অপরিচিত মানুষ, রাস্তায় একটা অপরিচিত মেয়ে আমার হাত ধরে বলবে যে আপু আপনি যেটা পারছেন আমরা তো পারি না। তো তখন আমি হয় না যে সময়ের সাথে একটা রূপান্তর আমার হওয়া শুরু হইলো, যে ওকে আমি যা পাইছি আমি একা পাইলে হবে না, আসলে এটা আসলে সার্বজনীন হইতে হবে। তো সার্বজনীন কি হইতে হবে, মেয়ের অধিকার নিশ্চিত হইতে হবে। সো এইটার পরে আস্তে আস্তে আপনি দেখবেন আমাকে যদি 2018 থেকে আপনি ফলো করে থাকেন, আমার মধ্যে আমরা ভেবেছিলাম তুমি বোধহয় নারী বিষয়ক কোনো সংগঠন তৈরি করবা, না আমি কিছু করি নাই, কিন্তু নো
নেভার, কারণ আমি সংগঠন করতে পারবো না, যেটার একটা রাজনৈতিক আশ্রয় না থাকে। না, আমার একদমই সংগঠন করার মতো মানুষ আমি না। আমার কিন্তু 2 মিনিট কারোর সাথে কথায় বনে না। সো আমি সংগঠন করার মতো মানুষই না। আচ্ছা। সো আমি যখন সময়ের সাথে আমি আরো বুঝলাম যে আমাকে যদি ধরেন কেউ বলতে চায় যে তোমার আসলে বাঁধন, ধরেন আপনি আমাকে, আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আপনি বললেন যে বাঁধন তোমার তো এটা করা উচিত হয় নাই, সাথে সাথে আপনি কিন্তু গুয়ে ডুবে গেলেন। কিন্তু আপনি ধরেন সুন্দর করে যদি বলেন যে বাঁধন আমার মনে যে তুমি এটাও করতে পারতা, আবার তুমি এটা করেছো, তুমি দেখো তুমি কি করছো, তখন কিন্তু আপনি আমার জায়গায় আবার আপনি ঠিক আছেন। এখন আপনার কি এত ঠেকা আমার সাথে এত বুঝে কথা বলবেন? তো ধরেন বেশিরভাগ মানুষই গুয়ে ডুবে থাকে আমার কাছে, যে ধরেন বলছে, আমি এখন ধরেন এমনও না যে আমি তাদেরকে বাদ দিতে পারি জীবন থেকে, এটাও কিন্তু বুঝতে হবে। যে ধরেন আমাকে একজন একটা স্ক্রিনশট পাঠাইছে একজনের, বলতেছে যে ও এত খারাপ, আপনার এখন এটা নিয়ে প্রতিবাদ করা উচিত। আমি বললাম যে যদি আমি এরকম খারাপদের নিয়ে প্রতিবাদ করা শুরু করি, তাহলে আমার আশেপাশে আমি 2-1 মানুষ পাবো, আর বাকি সবার ব্যাপারে আমার সমস্যা আছে। সো এটা করে আমি পারবো না। সো আমি আমার মতো করে এক ধরনের গ্রুমিং হয়েছে। এবং আপনি যদি 2018 থেকে আমার মানে লাইফের আপনি গ্রাফটা দেখেন, আপনি দেখবেন যে আমি নারী অধিকার নিয়ে কথা বলছি, আমি হ্যাঁ, এবং একদমই আমার মতো করে রেহানা নিয়ে ওয়ার্ল্ড ট্রিপ, আমার কানজে যাওয়া, অ্যান্ড তারপরে কোভিডের সময় আমার অ্যাক্টিভিটিস, অ্যান্ড আমি উইথ টাইম আমি কিন্তু এই পাওয়ার থেকে দূরে সরে আসলাম, বিকজ তখন আমি ব্যক্তি বাঁধন আমার জায়গায় আমি চলে আসছি। কিন্তু ধরো বাংলাদেশি বিগত সরকারের সিস্টেম, তাদের সাথে সখ্যতা, ইভেন তুমি গণভবনে গিয়েছো, এইসব বিষয় তোমার সাথে কি অনুকূলে ছিল? আরেকটা জিনিস একটু বলতে চাই, গণভবনে আপনি একটা প্রশ্ন করতেছিলেন, আমি সবার কাছে শুনতেছিলাম যে গণভবনে দাওয়াত দিচ্ছে আর চলে যাচ্ছে। আমার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পায় তাদেরকে প্রতি বছর ইনভাইট করা হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে। সো এটা কিন্তু উল্লেখ করা উচিত ছিল। হ্যাঁ, মানে সেটা তো আমিও পাই, আমিও গত 6 বছর ধরে পাই। আমি সবাইকে এভাবে করি যে গণভবনে যাওয়াটা তো আসলে অন্যায় না, কিন্তু গণভবনে যে ওইটার যে মাতবরিটা করা, যে আমি গণভবনে থাকি ক্ষমতার পাশাপাশি থাকি, থাকলে যে আমার যে একটা আমি অন্য থেকে আলাদা ডিক্টেট করতে পারি, এই বিষয়টা চর্চায় হয়ে গেছে। এটা তো অভ্যাস। না, এই চর্চায় কিন্তু আমার সবচেয়ে বেশি ফার্স্ট হওয়া উচিত ছিল। কারণ আমি ধরেন কানজে গেছি, আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পাইছি, হ্যাঁ, আমার সিনেমা আমার নাম লেখা থাকবে ইতিহাসের পাতায়।